হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা ভিডিও বা তোমাদের জন্য যেটা মক টেস্ট সিরিজ বলতে পারো সেটা নিয়ে এসেছি। একটি কাব্যের উপরে, ঐতিহাসিক কাব্য। না, এটাকে যদি তোমরা একটু ভালো করে পড়ো, এখান থেকে কিন্তু অতি সহজেই কোশ্চেনগুলো করা যায়। কারণ ঐতিহাসিক কাব্য, গীতিকাব্য, ঠিক আছে, গল্প সাহিত্য, এগুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেন দুটো একটা করে আসে। তো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো যদি তোমরা ডিটেলসে নাও পড়ো তাও চলে যাবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কীভাবে কোশ্চেন আসে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আজকে 30টা কোশ্চেন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আর যে সকল ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কারণ এই চ্যানেলের মধ্যে তোমরা সংস্কৃত রিলেটেড যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন কিন্তু তোমরা পাবে। এছাড়াও এখন যেটা অ্যাডমিশন চলছে, এনটিএ ইউজিসি নেটের সংস্কৃত আর পেপার ওয়ান, অর্থাৎ নেট বা সেটের সংস্কৃত আর পেপার ওয়ান যে এক্সাম আছে তার প্রিপারেশন কিন্তু অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। এছাড়াও দেখো এসএলএসটি সংস্কৃত আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7407083623 এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু ক্লাস শুরু করতে পারো। এছাড়াও ঝাড়খণ্ড এসএলএসটির ব্যাচও কিন্তু এখন অ্যাডমিশন চলছে। ঝাড়খণ্ড যে এসএলএসটি আছে সেই ব্যাচেও আমার অ্যাডমিশন চলছে, আমাদের সেই ব্যাচও কিন্তু শুরু হয়েছে। তো এক্ষেত্রে দেখো সংস্কৃতে অনেকগুলো ব্যাচ আপাতত চলছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে প্রিপারেশন নিয়ে তোমাদের যে প্রিপারেশন যেটা তোমাদের দিতে চাইছো এক্সামের জন্য সেটা কিন্তু আরো বেটার তোমরা করতে পারো। তো যাই হোক, সরাসরি আমরা আজ কোশ্চেনে চলে যাব। আজকে আমরা ইম্পর্ট্যান্ট ঐতিহাসিক যে কাব্য আছে সেখান থেকে 30টি মডেল কোশ্চেন আমরা নিয়ে এসেছি, যেখান থেকে কিনা আগের যে সালে এক্সাম হয়েছে সেই কোশ্চেনও এর মধ্যে আছে। অর্থাৎ কি ধরনের কোশ্চেন হতে পারে, কোনটা তোমরা পড়বে, সেই তথ্যগুলো তোমাদের একটু ভালো করে জেনে নেওয়া দরকার। কিছু কিছু কোশ্চেন যেগুলো তোমাদের দরকার সেগুলো ডিটেলসে আমরা আলোচনা করে দিয়েছি। কিছু কোশ্চেন যেটা তোমাকে জাস্ট দেখলেই হলো, মোটামুটি তোমরা সেখান থেকে কোশ্চেনটা পেয়ে যাবে। আর যে জায়গাটা তোমাদেরকে বলার, যে এই টাইপেরই তোমরা কিন্তু পড়ো, তোমরা ডিটেলসে যদি নাও পড়ো এই কোশ্চেন সিরিজগুলো যদি ফলো করো তাহলেও কিন্তু তোমরা কোশ্চেনগুলো পেয়ে যাবে। কারণ এখানে যে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোনো না কোনো এক্সামে বারবার কোশ্চেনগুলো এসেছে, সেই অনুপাতেই কিন্তু এই কোশ্চেনগুলোকে এখানে সাজানো হয়েছে। ক্লিয়ার? তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা নোটিফিকেশনটা অন করে রাখো, কারণ এখানে যে ক্লাসগুলো হবে যাতে তাদের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। দেখো আমরা সরাসরি চলে যাব আমাদের যে ক্লাস। দেখো আজকে ঐতিহাসিক কাব্য। ঐতিহাসিক কাব্য দেখো ইম্পর্টেন্ট এমসিকিউ পার্ট, অর্থাৎ ঐতিহাসিক যে কাব্য আছে তার যে কোশ্চেন, সেই তার কোশ্চেন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। দেখো এখানে 30টি কোশ্চেন এখানে আছে। 1 নম্বর কোশ্চেন দেখো, নবসাহ সাংখ্যচরিত কাব্যের রচয়িতা কে? মানে ঐতিহাসিক কাব্যের উপরেই পুরো কোশ্চেনগুলো আছে। তোমরা এটাকে পজ করে অ্যান্সারগুলো নিজেদের মতো দেবে। দেওয়ার পর তোমরা কিন্তু মিলিয়ে দেখবে তোমাদের কতগুলো করে কোশ্চেন শিওর হলো, অর্থাৎ 30টা যে কোশ্চেন ছিল তোমাদের কতগুলো কোশ্চেন শিওর হয়েছে সেটা যদি তোমরা জানতে পারো বা সেটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কোন জায়গায় গেল। আর অবশ্যই তোমাদের কতগুলো কোশ্চেন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না, কারণ কমেন্টের জন্যই এটাকে রাখা হয়েছে। দেখো 1 নম্বর অপশন সন্ধ্যাকর নন্দী, 2 নম্বর অপশন অরিশ সিংহ, 3 নম্বর হচ্ছে পদ্মগুপ্ত, 4 নম্বর হচ্ছে সোমেশ্বর দত্ত। নবসাহ সাংখ্যচরিত কাব্যের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী, অরিশ সিংহ, পদ্মগুপ্ত, সোমেশ্বর দত্ত। ক্লিয়ার? তাহলে দেখো অপশনগুলো যদি আমরা একটু ভালো করে দেখে নিই, তার মধ্যে অ্যান্সার চলে আসবে আমাদের কি? পদ্মগুপ্ত। তাহলে 1 নম্বর যে কোশ্চেন দেখো, যে নবসাহ সাংখ্যচরিত কাব্যের যে রচয়িতা সেটা কি আসছে, তার রচয়িতা হিসেবে আমরা যদি ভালো করে দেখি সেটাকে পাবো কি? পদ্মগুপ্ত। কারণ এখানে দেখো যে এইটি একটি ঐতিহাসিক কাব্য, তোমরা নিশ্চয়ই জানো যে নবসাহ সাংখ্যচরিত একটি ঐতিহাসিক কাব্য। এর যে রচয়িতা, হুম, দেখো পদ্মগুপ্ত। নামান্তরে দেখো এই যে পদ্মগুপ্ত, এর অপর নামও কিন্তু আবার বলা হয়, এর অপর নাম কি নামে পরিচিত? না, পরিমল নামে পরিচিত। এ কিন্তু পরিমল নামে, দেখো পদ্মগুপ্ত যদি কোথাও না দেয় পরিমল নামেও কিন্তু এটা পরিচিত। এবং এই যে কাব্যটি, এই কাব্যের সর্গসংখ্যা কত? এই কাব্যের সর্গসংখ্যা হচ্ছে 18টি। হ্যাঁ, এই কাব্যের সর্গসংখ্যা
18টি স্বর্গযুক্ত। নবসাহ সাংখ্যচরিত কাব্যের 18টি স্বর্গ আছে এবং আনুমানিক প্রায় 1000 খ্রিস্টাব্দ 1000 থেকে 1005-এর মধ্যে কিন্তু, বা অনেকে 1000 থেকে 50-এর মধ্যে কিন্তু এর সময়কাল হিসাবেও চিহ্নিত করে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এইখান থেকে তোমরা যেটুকু তথ্য তোমাদেরকে বললাম যে এর অপর নাম কি, কতগুলো স্বর্গ আছে, তার সময় কত, এর মধ্যেই হয়তো তোমাদের কোশ্চেন থাকবে, এর বাইরে কিন্তু সেরকম ভাবে যে কোশ্চেন যাবে তা কিন্তু নয়। এইভাবে প্রত্যেকটি কোশ্চেন যেগুলো আছে জাস্ট যেটুকু তোমাদের দরকার সেই অনুপাতে আমরা আলোচনা করব এবং সাথে সাথে তোমাদের যে প্রিপারেশন সেটা আরো বেটার হতে থাকবে। দেখো 2 নম্বর কোশ্চেনে আমরা সরাসরি চলে যাব। আজকে 2 নম্বর কোশ্চেন, দ্বিসন্ধান, যেটা দ্বিসন্ধান কাব্য কোনটি? দ্বিসন্ধান কাব্য কোনটি? এখানে যে অপশনগুলো আছে দেখে নাও। রামপাল চরিত 1 নম্বর অপশন দিয়েছে, এখানে দেখো রামপাল চরিত। 2 নম্বর অপশন দিয়েছে গৌরবহ, 3 নম্বর হচ্ছে কুমারপাল চরিত, আর 4 নম্বর হচ্ছে হর্ষচরিত। তোমরা কিন্তু অবশ্যই এটাকে স্পজ করে অ্যান্সারটা দাও, তারপরে কিন্তু এটা সম্পর্কে আমরা 2-4টা কথা দেখে নেব। দেখো দ্বিসন্ধান কাব্য কোনটি, এখানে যদি আমরা উত্তরটা দেখে নিই, দ্বিসন্ধান কাব্য হচ্ছে রামপাল চরিত। অর্থাৎ 2 নম্বর যে কোশ্চেন, সেই কোশ্চেনের যে অ্যান্সার সেটা কি আসছে, রামপাল চরিত হচ্ছে সেই কোশ্চেনের অ্যান্সার। রামপাল চরিত যেটা আছে তার অপর নাম হচ্ছে কি, অপর নাম হচ্ছে রামচরিত। রামচরিত, রামপাল চরিত এর অপর নাম কি আসছে, রামচরিত। যদি এর রচয়িতা, কোশ্চেন তো হতেই পারে যে এর রচয়িতা কি। রামপাল চরিত বা রামচরিত কাব্যের যে রচয়িতা একদম বাঙালি কবি, সে হচ্ছে সন্ধ্যাকর নন্দী। দেখো বাঙালি কবি কে আসছে, সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, এর জন্মস্থান যদি আমরা দেখি, এর জন্মস্থান হচ্ছে আমাদের বাংলাতেই আছে জন্মস্থান। বীরেন্দ্রভূমির বলছে পুট্টবর্ধনে এর জন্মস্থান। তাহলে দেখো এখান থেকে দ্বিসন্ধান কাব্য, দ্বিসন্ধান কাব্য অর্থাৎ এর অপর নামও কিন্তু আবার একটা বলা হয় দ্বিসন্ধান কাব্য বা শ্লেষ কাব্য, একে বলা হয়ে থাকে শ্লেষ কাব্য। তাহলে দ্বিসন্ধান কাব্য হচ্ছে রামপাল চরিত বা রামচরিত, এর রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। দ্বিসন্ধান কাব্যকে আবার শ্লেষ কাব্যও কিন্তু বলা হয়। আর এর সময়কাল কত, এর সময়কাল হচ্ছে একাদশ শতাব্দী। দেখো একাদশ শতকের শেষ ভাগ, একাদশ শতকের শেষ ভাগ হচ্ছে এর সময়কাল হিসেবে পরিচিত। আর এখানে দেখো, এখানে যে রামচরিত বা রামপাল চরিত যেটা আমরা দেখলাম, 4টি পরিচ্ছেদ এখানে পাবে তোমরা। 4টি পরিচ্ছেদ এখানে আছে, 4টি পরিচ্ছেদ এবং 220টি শ্লোক আছে। এখানে 220টি শ্লোক আছে এবং শ্লোকগুলো আর্যা ছন্দে বিরচিত। শ্লোকগুলি কি বললাম, আর্যা ছন্দযুক্ত, আর্যা শ্লোকগুলো দেখো আর্যা ছন্দে বিরচিত। তাহলে দেখো কয়েকটা তথ্য আমরা এখানে পেলাম। প্রথমত দ্বিসন্ধান কাব্য কোনটি, রামপাল চরিত। রামপাল চরিতকে আবার রামচরিত বলা হয়। দ্বিসন্ধান কাব্যকে আবার শ্লেষ কাব্যও বলা হয়। এর রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। একাদশ শতকের সময় শেষের দিকে এর কিন্তু সময়কাল হিসেবে ধরা হয়। এখানে 4টি পরিচ্ছেদ পাওয়া যায়, 220টি শ্লোক আছে এবং এটি আর্যা ছন্দে বিরচিত। তাহলে এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো তোমরা একটা নোট বানিয়ে নিতে পারো। এখান থেকেই তোমাদের কিন্তু যদি কোশ্চেন হয়, এর বাইরে কিন্তু কোশ্চেন পড়বে না। একটাকে একটু ভালো করে তৈরি করে নাও এগুলোকে। তোমাদের যে ঐতিহাসিক কাব্য আলাদা করে তোমাদের কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না, যদি ক্লাসগুলোকে একটু ভালো করে দেখে তোমরা নোটগুলো বানিয়ে নাও, মানে ছোট ছোট করে নোট তোমরা তৈরি করে নাও। ক্লিয়ার? দেখো পরের কোশ্চেন আমরা সরাসরি চলে যাব। বিক্রমাঙ্ক দেবচরিত কাব্যে কয়টি স্বর্গ বিদ্যমান? বিক্রমাঙ্ক দেবচরিত, দেখো একটু আগে আমরা দেখছিলাম না যে কয়টি করে স্বর্গ আছে। এই যে ব্যাপারগুলো দেখো, কয়টি করে স্বর্গ আছে সেই জিনিসগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখে নিতে হবে। কতগুলি স্বর্গ আছে, তার সময়কালটা কত, ঠিক আছে, এগুলো একটু পড়ে নিতে হবে। তো অপশনগুলো দেখে নাও। 1 নম্বর অপশন পঞ্চদশ, 2 নম্বর অপশন ষোড়শ, 3 নম্বর হচ্ছে সপ্তদশ, 4 নম্বর হচ্ছে অষ্টাদশ। তোমরা নিজেরা পজ করে অ্যান্সারটা দাও, তারপর অবশ্যই আমি ব্যাখ্যা করব এবং এখান থেকে দেখে নেবো যে এর উত্তরটা কি হয়েছে। চলো তাহলে উত্তরটা দেখে নেওয়া যাক। অপশন যদি আমরা ভালো করে দেখি, অপশন আসছে অষ্টাদশ। দেখো বিক্রমাঙ্ক দেবচরিত, একটু আগেই বললাম যে প্রত্যেকটি কি কি পড়তে হবে। দেখো বিক্রমাঙ্ক দেবচরিত যদি আমরা ভালো করে দেখি, এর রচয়িতাকে, এর রচয়িতা দেখো কবি কি আসবে, বিলহন। এর রচয়িতা হবে কবি বিলহন, অর্থাৎ রচনাকারকে। বিক্রমাঙ্ক দেবচরিত কোশ্চেন দেখো এখানে তো দিয়েছি শুধুমাত্র স্বর্গ কয়টি, অষ্টাদশ, কিন্তু কোশ্চেন আসতে পারে যে এর রচয়িতাকে, তার জন্য অপশন আসবে কি, বিলহন। এবং এর পিতা ছিলেন জ্যৈষ্ঠ কলস। পিতা ছিলেন
বিলহনের পিতা হচ্ছে জ্যৈষ্ঠ কলস, মাতা ছিলেন নাগদেবী, এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে মাতা ছিলেন নাগদেবী, এবং তার পিতামহের নাম ছিল রাজকলস, মানে তার দাদুর নাম যে ছিল সেটা হলো রাজকলস। আর প্রপিতামহ সে ছিলেন মুক্তিকলস, সরি পিতামহ, আর পিতামহ আর হচ্ছে প্রপিতামহ, ইত্যাদি নামগুলো একটু তোমরা দেখে নেবে এখান থেকে। এবারে দেখো এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এর সময়কাল কত না একাদশ শতাব্দী, একাদশ শতাব্দী হচ্ছে এর সময়কাল, একাদশ শতাব্দী হচ্ছে এর সময়কাল। এবং এর স্বর্গ সংখ্যা কত না অষ্টাদশ, 18টি এর স্বর্গ আছে, এটা তো আমরা আগেই জেনে গেছি যে এখানে 18টি স্বর্গ আছে। তাহলে প্রত্যেকটা কাব্য থেকে দেখো তার রচনাকারকে, যদি রচনাকারের কোনো ব্যক্তিগত পরিচয় পাই সেটা আমাকে একটু দেখে নিতে হবে, ঠিক আছে, পিতা মাতা ভ্রাতা যা পেলাম, তার সাথে সাথে দেখে নিতে হবে তার সময়কালটা কত, এবং যে কাব্যটি আছে কতগুলি স্বর্গে বিভক্ত বা পরিচ্ছেদে বিভক্ত ইত্যাদি যে তথ্য, এটা কিন্তু আমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। তাহলে ইজিলি তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো করতে পারবে, এবং ব্যাখ্যা সহ যেটা তোমাদের আলোচনা করা হচ্ছে, ঠিক আছে, একটু তোমরা কিন্তু এখান থেকে ভালো করে দেখো, তাহলেই কিন্তু কোশ্চেনগুলো তোমাদের ইজিও লাগবে, এবং আর কিন্তু আলাদা করে ঐতিহাসিক কাব্যের কোনো নোট পড়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ এটাই তোমরা একটা নোট বানিয়ে নিতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো পরের ক্লাসে সরাসরি আমরা যুক্ত হব। পরের যে কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আছে নিম্নের কোন ঐতিহাসিক কাব্যটি সর্বাপেক্ষা প্রাচীন, অর্থাৎ যে সকল ঐতিহাসিক কাব্যগুলো এখানে অপশনে দেওয়া আছে তার মধ্যে প্রাচীন কোনটা, কোশ্চেন ছিল এটা। দেখো 1 নম্বর বলেছে হর্ষচরিত, 2 নম্বর বলেছে নবসাহ সাংখ্যচরিত, 3 নম্বর বলেছে বিক্রমাঙ্ক দেবচরিত, 4 নম্বর বলেছে রাজতরঙ্গিনী। তো এখানে দেখো চারটে যে ঐতিহাসিক কাব্য দেওয়া আছে, খুব পপুলার ঐতিহাসিক কাব্য, এদের মধ্যে যদি আমরা প্রাচীন জিজ্ঞাসা করি তাহলে দেখো অপশনটা তোমরা দেখে নিতে পারো। এদের মধ্যে প্রাচীন হচ্ছে হর্ষচরিত। হর্ষচরিত কার দ্বারা বিরচিত তোমরা নিশ্চয়ই জানো, অলরেডি পড়ে এসেছো। খুব সাধারণ একটা তথ্য যে হর্ষচরিতে বিরচিত কে আসবে না বাণভট্ট। দেখো হর্ষচরিত কে আসবে, বাণভট্ট হচ্ছে বিরচিত। এর সময়টা কত, সপ্তম শতাব্দী, দেখো সপ্তম শতাব্দী এর সময়কাল। তাহলে বাণভট্ট বিরচিত হচ্ছে হর্ষচরিত, সময়কাল হচ্ছে সপ্তম শতাব্দী। তাহলে এটা হচ্ছে সব থেকে প্রাচীন, কারণ এই একটু আগে দেখলাম বিক্রমাঙ্ক দেবচরিত হচ্ছে একাদশ মতো, নবসাহ সাংখ্যচরিত হ্যাঁ হাজারের কাছাকাছি, এগুলো সবই কিন্তু এর উপরে আসবে। এছাড়াও দেখো এই যে ঐতিহাসিক কাব্য যে হর্ষচরিত কিন্তু একটি কি শ্রেণীর কাব্য না আখ্যায়িকা শ্রেণীর কাব্য, এটা একটি আখ্যায়িকা শ্রেণীর কাব্য। এবং এই গ্রন্থে কতগুলি উচ্ছ্বাস আছে, এই গ্রন্থে 8টি উচ্ছ্বাস আছে। এই গ্রন্থে যদি আমরা ভালো করে দেখি এখানে 8টি উচ্ছ্বাস পাবো। দেখো নবসাহ সাংখ্যচরিত, যেটা নবসাহ সাংখ্যচরিত তোমরা নিশ্চয়ই দেখেছো, নবসাহ সাংখ্যচরিত যেটা আসবে তার হচ্ছে একটু আগে আমরা আলোচনা করলাম তার রচয়িতা ছিল পদ্মগুপ্ত। বিক্রমাঙ্ক দেবচরিত যদি আমরা দেখি, বিক্রমাঙ্ক দেবচরিত হচ্ছে বিলহন বিরচিত। আর রাজতরঙ্গিনী দেখি রাজতরঙ্গিনী সে হচ্ছে কত আসবে, দেখো রাজতরঙ্গিনী হচ্ছে কবি কলহন, কলহন বিরচিত, কলহন, কলহন বিরচিত রাজতরঙ্গিনী, তার সময়টাও ছিল একাদশ শতাব্দীর শেষ। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি কোশ্চেনকে আমরা ব্যাখ্যা করতে চলেছি। কি কি ভাবে ব্যাখ্যা হচ্ছে তোমরা একটু ভালো করে এটাকে দেখো, এখান থেকে নোট বানিয়ে নাও, তোমাদের আলাদা করে ঐতিহাসিক কাব্য সম্পর্কে আর পড়তে হবে না। এই যে তথ্যগুলো এখানে পাওয়া যাচ্ছে, অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে একটা করে লাইক বা শেয়ার তোমরা করবে। লাইক শেয়ার করলে যত ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছে দেবে তারাও মোটামুটি এটা থেকে উপকৃত হবে, এবং তাতে আমাদের যে ভিডিও করার যে আগ্রহ সেটা কিন্তু বাড়বে। তোমরা চাইলেই কিন্তু এটা কন্টিনিউ হবে, তোমরা যদি না চাও তাহলে হয়তো কন্টিনিউ করতে পারবো না, এটা একটা সাধারণ ব্যাপার। লাইক কমেন্ট অবশ্যই, যদি কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট করো। আমাদের আস্তে আস্তে এই সাহিত্যের কয়েকটা দিক আছে একটু আলোচনা করে নিই, তারপর আমরা আস্তে আস্তে কোথায় যাব না, আস্তে আস্তে আমাদের যে আলোচনাটা হবে সেটা আসবে ব্যাকরণের দিকে। ব্যাকরণের প্রত্যেকটি অনুবাদ থেকে আরম্ভ করে প্রত্যেকটি টপিক পুঙ্খানুপুঙ্খ রূপে কিন্তু আমরা আলোচনা করব এই যে লাইভ মক টেস্ট আমরা করতে চলেছি এই মক টেস্টের মাধ্যমে। তোমরা একটু সহযোগিতা করো তাহলে দেখো, এবং তার সঙ্গে প্রিপারেশনটা একটু বেটার করার চেষ্টা করো। ঠিক আছে, দেখো পরের কোশ্চেনে যাব, 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন দেখো, সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক গ্রন্থ। আমরা যে সকল ঐতিহাসিক গ্রন্থগুলো আমরা এখানে আছে তার মধ্যে বলছে সর্বশ্রেষ্ঠ কোনটা। 1 নম্বর হর্ষচরিত, 2 নম্বর রজতরঙ্গিনী, 3 নম্বর বলেছে দেখো কুমার পাল চরিত, আর 4 নম্বর বলেছে কি রামচরিত। তাহলে এখানের মধ্যে যেটা আছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলেছে, দেখো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলেছে যে ঐতিহাসিক গ্রন্থ কোনটা, অপশনটা যদি তোমরা দেখে নাও, অপশন এখানে পাবো কি রাজতরঙ্গিনী। দেখো একটু আগে আমরা পড়লাম
রাজতরঙ্গিনী কে? না সংস্কৃত সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক কাব্য। সংস্কৃত সাহিত্যে দেখো, সংস্কৃত সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক কাব্য কি? রাজতরঙ্গিনী, সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক কাব্য। এখানে দেখো, এখানে যদি আমরা কবি দেখি, যে কবি পরিচিত কি আছে, এটা একটা কাশ্মীরীয় কবি যে রাজতরঙ্গিনী, এটা হচ্ছে কবি কলহন বিরচিত, কলহন বিরচিত। কলহনে যদি আবার প্রকৃত নাম জিজ্ঞাসা করে, সেখানে আসবে কি? কল্যাণ মিশ্র। কোশ্চেন হতে পারে যে কলহনের প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে কল্যাণ মিশ্র। এবং তার কাশ্মীরে তার জন্মগ্রহণ হয়। এই কাব্যটি রচিত হয় একাদশ শতাব্দীর পরে, অর্থাৎ 1149 খ্রিস্টাব্দে কিন্তু এটা রচিত হয়, 1149 খ্রিস্টাব্দে রচিত হয়। এবং এখানে যদি আমরা বিষয়বস্তুটা একটু দেখে নিতে চাই, যে কাব্যের বিষয়বস্তু কি আছে, ঠিক আছে, বলেছে কাব্যটি শান্ত রসের মহাকাব্য ধারা, অর্থাৎ এই যে কাব্য, এটি হচ্ছে শান্ত রসযুক্ত মহাকাব্য, শান্ত রস। এই ঘটনাবলীকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে পুরাবৃত্ত বা কিংবদন্তি বলেছে, দেখো প্রাচীন যুগের বিবরণ আছে, এবং দ্বিতীয় যে অংশ আছে, দ্বিতীয় অংশ বিভিন্ন রাজকাহিনী নিয়ে আলোচনা করা হয়েছে। তো যেটুকু তোমাদের দরকার, যে সংস্কৃত সাহিত্যের ঐতিহাসিক কাব্য হিসাবে রাজতরঙ্গিনী, এবং এর বিরচিত কি? না, এটি শান্তরস যুক্ত কলহনের কাব্য, এবং কলহনের প্রকৃত নাম জিজ্ঞাসা করলে সেটা কল্যাণ মিশ্র। তার সময়কালটা হচ্ছে 1149 খ্রিস্টাব্দ, মানে একাদশ শতাব্দের ঊর্ধ্বে এর কিন্তু সময়কাল ধরা হয়। ক্লিয়ার? যাই হোক, সময়টা হয়তো আমাদের একটু যাচ্ছে, কিন্তু তোমাদের ডিটেলস এগুলো আলোচনা করার ফলে কি হবে, তোমরা একটা নোট বানাতে পারবে, এবং সেটা পরবর্তীকালে তোমাদের কিন্তু আলাদা করে নোট করার দরকার নেই। এই তথ্যগুলোকে ভালো করে দেখে যাও, এখান থেকেই কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনটাকে আরো বেটার করে নিয়ে যেতে পারবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাসে যুক্ত হতে চাও, তারা কিন্তু 7407083623 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আমাদের ক্লাস কিন্তু এখনো পর্যন্ত আমরা অ্যাডমিশন নিচ্ছি, কারণ আমাদের অ্যাপসের মধ্যে ক্লাস হচ্ছে, যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসের রেকর্ড সহ পিডিএফ তোমরা পেয়ে যাবে। সাথে সাথে নতুন যে ক্লাসে হচ্ছে, সেটা প্রতি সপ্তাহে এখন 4টে করে প্রায় ক্লাস চলছে। তোমরা চাইলে কিন্তু ক্লাস নিতে পারো এবং প্রিপারেশনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারো, কারণ কম্পিটিশন লেভেল যে কোন লেভেলে চলছে তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো আমরা আলোচনা করব। পরবর্তী কোশ্চেন কি আসছে? রাজতরঙ্গিনী কাব্যের রচয়িতা। দেখো একটু আগেই আমরা এখানে পেলাম, দেখো কলহন, জালহন, বিলহন, আর কোনোটি নয়। এখনই আমরা রাজতরঙ্গিনী সম্পর্কে আলোচনা করে এসেছি, তোমরা ওখান থেকে একটু দেখে নাও। আর অপশনটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে রাজতরঙ্গিনী যে আলোচনা হয়েছে সেটা হচ্ছে কি? রচয়িতা কলহন, কারণ এখনই আমরা দেখলাম যে এর সম্পর্কে তথ্য। পরের কোশ্চেনে দেখো সরাসরি চলে যাব। পরের কোশ্চেনটা কি আছে? কলহনের প্রকৃত নাম। দেখো একটা কোশ্চেনের সঙ্গে আমরা ডিটেলস আলোচনা করে নিই, তোমরা কিন্তু সেটা আলাদা আলাদা করে কোশ্চেন দেখো পাচ্ছ। অলোক দত্ত, কল্যাণ মিশ্র, জয়ানক আর মদন পাল, আমরা কিন্তু অলরেডি আলোচনা করে নিয়েছি যে কলহনের প্রকৃত নাম কি। না, কলহনের প্রকৃত নাম হচ্ছে কল্যাণ মিশ্র, অর্থাৎ অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কল্যাণ মিশ্র হচ্ছে প্রকৃত নাম। পরের কোশ্চেন দেখো আমরা চলে যাবো 8 নম্বর কোশ্চেন, গৌরবহ কাব্যের শ্লোক সংখ্যা। দেখো গৌরবহ, বলছে গৌরবহ কাব্যের শ্লোক সংখ্যা কত? খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং অপশনগুলো দেখে নাও। 1 নম্বর অপশন হচ্ছে 1005, 2 নম্বর 1020, 3 নম্বর 1093, 4 নম্বর 1105। এটা দেখছে গৌরবহ, গৌরবহ কাব্য। গৌরবহ কাব্যের রচয়িতাকে, তার সময়কাল কত, এবং কতগুলো শ্লোকে এটা নিবন্ধ হয়েছে, প্রত্যেকটি তথ্য কিন্তু তোমাদেরকে এখানে জেনে রাখা দরকার। দেখো যদি আমরা গৌরবহ কাব্যের অপশন সম্পর্কে একটু দেখতে যাই, যে এর অপশনটা কি আছে দেখো, তাহলে পাবো কত? 1005, অর্থাৎ 1005টি শ্লোক কিন্তু এখানে আছে। এই কাব্যের শ্লোক সংখ্যা কত? না 1005টি। 1005, মতান্তরে কিন্তু 1008টা দেওয়া থাকে, এখানে অপশন দিয়ে দিয়েছে 5। এটা কিন্তু 1008ও তোমরা দেখতে পারো, মতান্তরে কিন্তু 8ও উল্লেখ করে। 1005 বা 8 লিখে রাখো, এটা 8, 1008 লিখে রাখো। তো দেখো এখানে যদি সময়কালটা জিজ্ঞাসা, যে গৌরবহ কাব্যের সময় কত, তো অষ্টম শতক, অষ্টম শতক। গৌরবহ কাব্যের সময় হচ্ছে অষ্টম শতক সময়। তো যদি আমরা দেখি যে এর রচয়িতাকে, যে এর রচয়িতা হচ্ছে বাক্পতিরাজ, বাক্পতিরাজ। একে বপ্পয়রাহ বা বপ্পয়রাহ প্রাকৃত হিসাবে কিন্তু ধরা হয় গৌরবহের রচয়িতা। এখানে দেখো কবি ছিলেন কি? যশোবর্মার সভাসদ ছিলেন। এখানে বাক্পতিরাজ যশোবর্মার সভাসদ, প্রিয় বন্ধু ছিলেন, এবং শ্রেষ্ঠ কবি নিজেই তিনি কিন্তু স্বয়ং উল্লেখ করে গেছেন। এই কাব্যের যে ভাষা ছিল না, গৌরবহ কাব্যের ভাষা ছিল কি?
প্রাকৃত ভাষা। কিরকম প্রাকৃত? এটা এটা হচ্ছে মহারাষ্ট্রী, মহারাষ্ট্রী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত ভাষাতে কিন্তু এটা বিরচিত। এবং 108 এই 1008টি কিন্তু এখানে শ্লোক হিসাবে ধরা হতো এবং প্রত্যেকটি শ্লোক কিন্তু আর্যা ছন্দে বিরচিত। আর্যা, আর্যা ছন্দ বিশিষ্ট, আর্যা ছন্দ বিশিষ্ট শ্লোকটি হচ্ছে তোমরা এখানে পাবে এই তথ্যে। তাহলে এই যে তথ্যগুলো দেওয়া হলো একটু ভালো করে দেখে রাখো, তাহলে তোমরা তোমাদের যে মূল টপিক সেটা কিন্তু তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। পরবর্তী কোশ্চেন দেখো, আমরা যাব সরাসরি। কে সাধারণে সর্বজ্ঞ নামে পরিচিত? ভালো একটা কোশ্চেন, যে কোন লেখককে সর্বজ্ঞ নামে অভিভূত করা হয়। 1 নম্বর অপশন দেখো বিদ্যাপতি, 2 নম্বর হচ্ছে করুণ, 3 নম্বর হেমচন্দ্র, 4 নম্বর হচ্ছে পদ্মগুপ্ত। সর্বজ্ঞ নামে কাকে অভিহিত করা হতো? অপশন যদি আমরা দেখে নিই, দেখো সর্বজ্ঞ নামে যদি আমরা দেখি, এটা আসবে কে? হেমচন্দ্র। হেমচন্দ্র হচ্ছে সর্বজ্ঞ নামে পরিচিত। এখানে এখানে দেখো সর্বজ্ঞ নামে কে পরিচিত? সর্বজ্ঞ নামে হচ্ছে হেমচন্দ্র কিন্তু বিরচিত। দেখো তাহলে যেটা আলোচনা করছিলাম, যে সাধারণে সর্বজ্ঞ নামে কে পরিচিত? না, হেমচন্দ্র। হেমচন্দ্র বিরচিত যদি কাব্য আমরা দেখি, হেমচন্দ্র বিরচিত হচ্ছে কাব্য যেটাকে বলা হয় কুমার পালচরিত। দেখো হেমচন্দ্র বিরচিত যে কাব্য সেটা হলো কুমার পালচরিত। সর্বজ্ঞ পরিচিত কুমার পালচরিত। একে কি বলা হয়? একে বলা হয় দ্রাস্যই কাব্য। দ্রাস্যই কাব্য হিসাবে কিন্তু এই কুমার পালচরিত কিন্তু বিরচিত। দ্রাস্যই কাব্য হিসাবে কিন্তু এটি রচিত। কিন্তু এখানে দেখো, এখানে যদি আমরা দেখি যে সময়কালটা কত, এর সময়কালটাও আছে 1088 খ্রিস্টাব্দ এর সময়কাল। এর সময়কালটা হচ্ছে 1088 খ্রিস্টাব্দ। এখান থেকেও তোমরা কিন্তু এই তথ্যটা ক্লিয়ার করতে পারবে। এটা একটা, এই যে হেমচন্দ্র একটা কিংবদন্তি একটা পাওয়া যায়, যে এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেও বাল্যকালে পিতার অজ্ঞাতসারে কবির মা এক জৈন ভিক্ষুর কাছে কবিকে রেখে আসেন। মানে পিতা জানতেন না, কিন্তু তার ভিক্ষুর কাছে রেখে আসেন। ব্রাহ্মণ হেমচন্দ্র সেখানে জৈন ধর্মে দীক্ষিত হয়, অর্থাৎ জৈন ধর্মে দীক্ষিত হন ব্রাহ্মণ হয়েও। তিনি পাণ্ডিত্যের জন্য কি হয়েছিল? সর্বজ্ঞ নামে অভিভূত। এই সর্বজ্ঞ নামে অভিভূত হয়েছিল হেমচন্দ্র। কি জন্য? না, তিনি পাণ্ডিত্যের জন্য, খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন, তার জন্য তিনি সর্বজ্ঞ, মানে সবকিছুই জানে, এই জন্য তাকে অভিভূত করা হয়। কিন্তু তিনি আবার দেখো বলা হয় সিদ্ধ, হ্যাঁ, সিদ্ধ হৈম ব্যাকরণ যে নামক একটি ব্যাকরণ প্রবর্তক। হৈম ব্যাকরণ যে, হ্যাঁ, আমরা যে ব্যাকরণ বৈযাকরণ যেটা পড়বো না, হৈম ব্যাকরণ হচ্ছে এই হৈম ব্যাকরণের কিন্তু মানে রচয়িতাকে, না এই হেমচন্দ্র। ক্লিয়ার? তাছাড়াও বিভিন্ন সাহিত্য, বিভিন্ন ছন্দ, অভিধান, দর্শন প্রভৃতি শাস্ত্রেও তার কিন্তু একটা পাণ্ডিত্য ছিল। এইভাবে এই হেমচন্দ্র বা একে সর্বজ্ঞ নামে অভিভূত করা হয়। 10 নম্বর কোশ্চেনে দেখো আমরা যাব, হর্ষচরিত কাব্যে কয়টি উচ্ছ্বাস আছে? অলরেডি আমরা এটা আলোচনা করে নিয়েছিলাম। হর্ষচরিত কাব্যের উচ্ছ্বাস সংখ্যা হচ্ছে 8টা, সেটা কিন্তু তোমরা অলরেডি দেখেছো। দেখো অপশনটা দেওয়া হলো না। যাই হোক, হর্ষচরিত কাব্যের যে উচ্ছ্বাস সেটা কিন্তু 8টা। ডাইরেক্ট উত্তরে চলে এলো, অপশনগুলো দিতে পারলাম না, ঠিক আছে? তো যাই হোক, অসুবিধা নেই, 8টি উচ্ছ্বাসে বিভক্ত, এটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি। তো পরের কোশ্চেনে দেখো আমরা চলে যাব, এই যে অপশনগুলো এসে দেখো 5, 6, 7, 8, 4টা অপশন দিল, 5, 6, 7, 8, তার মধ্যে অপশন কি আছে? 8 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো 10টা কোশ্চেন এখনো পর্যন্ত আলোচনা করলাম, তাতেই আমাদের 20-25 মিনিট চলে গেছে। তো এইভাবে যদি আমরা আলোচনা করি, হয়তো ঘন্টা খানেক করে এক একটা ক্লাস লেগে যাবে, কিন্তু তোমরা এটাকে যদি একটু ভালো করে তৈরি করে নাও, তাহলে কিন্তু আলাদা করে তোমাদের আর নোট করতে হবে না, কারণ যে তথ্যগুলো তোমাদের দেওয়া হচ্ছে তার মধ্যেই তোমাদের কোশ্চেন চলে আসার সম্ভাবনা প্রবল। যদি ক্লাসটা ভালো লাগে, অবশ্যই ক্লাসটি একটু লাইক করো এবং তাকে শেয়ার করে দাও, অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দাও। মানে তোমরা যে সকল গ্রুপ বা তোমাদের আছে সেই গ্রুপের মধ্যে ভিডিওটাকে দিয়ে দাও, কারণ প্রত্যেকেই যাতে এটা থেকে উপকৃত হতে পারে। তার জন্য এগুলোকে আমি ফ্রি রেখেছি। দেখো এগুলো হচ্ছে আমাদের পেড কোর্সের কিছু কিছু ক্লাস আছে, যেগুলো অলরেডি প্রত্যেকের উপকারের জন্য আমরা এটাকে ফ্রি হিসাবে দিয়ে দিচ্ছি, যাতে তোমরাও এটা থেকে প্রিপারেশনটা নিতে পারো। ক্লিয়ার? তো দেখো আমাদের প্রিপারেশন, আমাদের ব্যাচের সঙ্গে যুক্ত হতে আমি আগেও বলেছি, 7407083623 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। এখনো অ্যাডমিশন চলছে আমাদের নেট অ্যান্ড সেট। দেখো নেট অ্যান্ড সেট ডিসেম্বর, তার সাথে সাথে আমাদের যে এসএলএসটি বা এসএসসি সংস্কৃত, তার সাথে যে সেট ঝাড়খণ্ড যে এসএলএসটি ঝাড়খণ্ড এসএলএসটি চলছে। তার সাথে আমরা আপার প্রাইমারি সংস্কৃতেরও কিন্তু অ্যাডমিশন শুরু করেছি। আপার প্রাইমারি যে সংস্কৃত আছে সেখানেও কিন্তু আমরা অ্যাডমিশন শুরু করেছি, তোমরা চাইলে সেখান থেকেও ক্লাস আমাদের নিতে পারো। ক্লিয়ার? তো
তো পরবর্তী দেখো কোশ্চেন আমরা সরাসরি চলে যাব। 11 নম্বর যে কোশ্চেন আছে বানভট্টের সময়কাল। দেখো প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি। তাও দেখো পঞ্চম শতক, ষষ্ঠ শতক, সপ্তম শতক আর অষ্টম শতক। দেখো এখানের মধ্যে আমরা চেয়েছিলাম যে এদের মধ্যে একটা কোশ্চেন তোমাদেরকে দিয়েছিলাম যে প্রাচীন ঐতিহাসিক কাব্য কোনটা। তো সেখানে আমরা দেখেছিলাম হর্ষচরিতকে আমরা উল্লেখ করেছিলাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি যে হর্ষচরিত যদি উল্লেখ থাকে তাহলে বানভট্টের সময়কালটা কত আসবে না সপ্তম শতক। সপ্তম শতক হচ্ছে বানভট্টের সময়কাল। হ্যাঁ, এবং প্রাচীন যদি আমাদের কাব্য এখানে আমরা দেখি তো সেটা আসবে কি হর্ষচরিত, একটি আখ্যায়িকা শ্রেণীর কাব্য। 12 নম্বর কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন হর্ষচরিত কোন শ্রেণীর ঐতিহাসিক কাব্য। দেখো এখনই কোশ্চেনটা আমরা পেয়ে গেলাম। হর্ষচরিত হচ্ছে কথা, আখ্যায়িকা, উৎকলিকা, পরিকথা। তাহলে অপশন দেখো একটু আগেই আমরা পেয়ে গেলাম, এটা কি, এটা কি ধরনের কাব্য, আখ্যায়িকা শ্রেণীর কাব্য। অলরেডি কিন্তু আমরা এটা আলোচনা করে নিয়েছি, তার জন্য ডিটেলসে প্রতিটা সময় নষ্ট করে লাভ নেই আমাদের, এটা আমরা আলোচনা করে নিয়েছি। 13 নম্বর কোশ্চেন দেখো সরাসরি আমরা চলে যাব। নবসাহসাঙ্ক চরিত কাব্যে কয়টি স্বর্গ বিদ্যমান। যখন দেখো এর রচয়িতাকে এসেছিল তখনই কিন্তু আমরা নবসাহ সাংখ্যচরিত যেটা তার টোটাল তথ্যটা আমরা দেখে নিয়েছিলাম। সেই কোশ্চেনই দেখো ঘুরে ফিরে তোমাদের আসবে। তাহলে নবসাহ সাংখ্যচরিত যদি কয়টি স্বর্গে বিদ্যমান, তাহলে দেখো 15টি স্বর্গ, 16টি স্বর্গ, 17টি স্বর্গ, 18টি স্বর্গ। তোমরা নিশ্চয়ই জানো যে নবসাহ যে সাংখ্যচরিত সেটির রচয়িতা কতগুলো মানে স্বর্গ হচ্ছে 18টি, কারণ এখানে আমরা দেখে নিয়েছি। কারণ এই নবসাহ সাংখ্যচরিতের রচয়িতা আমরা পেয়ে গেছিলাম কি বললাম, পরিমল। এটা এটা নামান্তর যদিও পরিমল, কিন্তু যদি ভালো এর প্রকৃত নাম আমরা দেখি কি হবে, পদ্মগুপ্ত। হ্যাঁ, পদ্মগুপ্ত, এবং নামান্তরে তাকে বলা হতো পরিমল। এখানে দেখো স্বর্গ সংখ্যা ছিল 18টি। এর সময়কাল ছিল কত, আনুমানিক কত বলেছিলাম, 1005 ছিল সময়কাল। হ্যাঁ, 1005 ছিল এর সময়কাল হিসেবে পরিচিত। যদি এখানে দেখো তোমরা যদি এর বিষয়বস্তু সম্পর্কে একটু জানতে চাও, দেখতে পাবে যে নবসাহ সাংখ্যের সঙ্গে শিশুপাল নাগের কন্যা শশীপ্রভার পরিণয় বর্ণনা এই মহাকাব্যের উপজীব্য বিষয়। উপজীব্য বিষয় কি, যে শিশুপাল নাগের কন্যা শশীপ্রভার যে পরিণয়, হ্যাঁ, তো তা সেটাই কিন্তু আমাদের এর উপজীব্য বিষয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো সরাসরি আমরা চলে যাব। বিক্রমাঙ্ক দেবচরিত কাব্যের রচয়িতা কে। দেখো অপশন হচ্ছে মুঞ্জ, বিলহন, বিক্রমাদিত্য না সন্ধ্যাকর নন্দী। তোমরা নিশ্চয়ই জানো, অপশনগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে বিরচিত হচ্ছে বিলহন। বিক্রমাঙ্ক দেবচরিত, বিক্রমাঙ্ক দেবচরিত যে কাব্য, সেই কাব্যের রচয়িতাকে বলছে মহাকবি বিলহন। এর সময়কাল কত, সময়কাল হচ্ছে একাদশ শতাব্দী, একাদশ শতাব্দী। এরও স্বর্গ সংখ্যা কত, এরও স্বর্গ সংখ্যা তোমরা পাবে অষ্টাদশ, মানে 18টি স্বর্গ কিন্তু এখানে তোমরা পাবে। এটা কি বললাম, এও ছিল একজন কি কাশ্মীরি কবি ছিল। কাশ্মীরি কবি বিলহন। পিতা ছিলেন কি বলেছিলাম, জ্যৈষ্ঠ কলস। মাতা ছিলেন নাগাদেবী। পিতামহের নাম রাজকলস, প্রপিতামহ ছিল মুক্তি কলস। ঠিক আছে, কবি বলেছিল বেদ, বেদাঙ্গ, ব্যাকরণ প্রভৃতি নানা শাস্ত্রে কিন্তু আমাদের যে বিলহন কিন্তু পাণ্ডিত্য অর্জন করেছিল। একে কি বলে, দেখো বিলহনের পাণ্ডিত্য মুগ্ধ হয়ে বিদ্যাপতি উপাধি কিন্তু একে প্রদান করে ছত্রগজ দ্বারা সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। বিদ্যাপতি উপাধিও কিন্তু একে দেওয়া হয়েছিল পাণ্ডিত্যের জন্য। যেমন একে সর্বজ্ঞ বলা হতো, ঠিক সেরকম একে কিন্তু বিদ্যাপতি নামেও অভিভূত করা হতো। ইত্যাদিগুলো কোশ্চেনগুলো তোমাদেরকে দেখতে হবে এবং প্রিপারেশনটা তোমাদের আরো ভালোভাবে সেভাবে তৈরি হবে। কলিকাল বাল্মীকি, দেখো একটা ভালো কোশ্চেন। কলিকাল বাল্মীকি নামে কাকে পরিচিত করা হয়। 1 নম্বর জয়ানক, 2 নম্বর সোমেশ্বর দত্ত, 3 নম্বর সন্ধ্যাকর নন্দী, 4 নম্বর রুদ্রকবি। কলিকাল বাল্মীকি হিসাবে কে পরিচিত, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো কলিকাল বাল্মীকি, এখানে যদি আমরা সরাসরি অ্যান্সারে যাই দেখে নাও, অ্যান্সার হবে কি সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী তাহলে কাব্য কি বিরচিত, কলিকাল বাল্মীকি কেন বলা হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটি তথ্যই তোমাকে দেখতে হবে। দেখো এখানে যদি আমরা ভালো করে দেখি, সন্ধ্যাকর নন্দী যে আছে, হ্যাঁ, সে কোন কাব্য রচনা করে, রামচরিত। এর যে কাব্য দেখো, রামচরিত বা রামপাল চরিত, রামপাল চরিত। রামচরিত বা রামপাল চরিত হচ্ছে কাব্য। এই সংস্কৃত এই কাব্যকে বলা হয় দ্বিসন্ধান কাব্য বলা হয়, দ্বিসন্ধান, দ্বিসন্ধান কাব্য হিসাবে পরিচিত, এবং একে শ্লেষ কাব্যও বলা হয়ে থাকে, শ্লেষ কাব্য। এটা অলরেডি আলোচনা আমরা করেছি। এখানে সময়কালটাও তোমরা দেখেছো নিশ্চয়ই, একাদশ শতক, একাদশ শতক। ঠিক আছে, একাদশ শতক। এখানে এই কলিকাল বাল্মীকি হিসাবে কিন্তু এখানে পরিচিত দেখো
যদি একটু তোমরা ভালো করে যদি এখানে যাই 220টি শ্লোক এখানে আমরা পেয়েই গেছিলাম। 220টি শ্লোক আছে এখানে। এর মধ্যে দেখো দ্বিসন্ধান কাব্য বা শ্লেষ কাব্য কেন বলা হয়, এখানে কতগুলি শ্লোক বললাম, 220টি শ্লোক আছে এবং শ্লোকগুলি কি বললাম আর্যা ছন্দে বিরচিত। আর্যা ছন্দে কিন্তু এই শ্লোকগুলো বিরচিত। যদি একটু ভালো করে দেখি আমরা এখানে পড়ি, দেখো বলেছে এখানে এই কাব্যে একই সঙ্গে রঘুপতি রামচন্দ্রের ও গৌরপতি রামপাল দেবের কাহিনী বর্ণিত হয়েছে। একদিকে দেখো, একদিকে রামচন্দ্র, প্রভু রামচন্দ্র, আর অপরদিকে রামপাল, দুজনের কাহিনী কিন্তু এখানে বর্ণিত হয়েছে। এই জন্য কিসের মাধ্যমে, শ্লেষের মাধ্যমে, শ্লেষ অলঙ্কারের মাধ্যমে বর্ণিত করে, এই কারণে শ্লেষ কাব্য বলা হয়। আবার এই কারণে দ্ব্যর্থক কাব্য মানে দুটি অর্থ এখানে আছে দেখো, বা শ্লেষ কাব্য বা দ্বিসন্ধান কাব্য নামেও কিন্তু এটা পরিচিত হয়। ঠিক আছে, দ্বিসন্ধান কাব্য। আর একে কলিকাল বাল্মীকি, কলিকালের বাল্মীকি রূপে কিন্তু এই সন্ধ্যাকর নন্দীকে পরিণত মানে জিজ্ঞাসা করা হয় যে কলিকাল বাল্মীকি হিসাবে একে পরিচিত করা হয়। ঠিক আছে, তো যাই হোক 15 নম্বর যে কোশ্চেন আমরা দেখলাম, 16 নম্বর কোশ্চেনে আমরা সরাসরি যাব। দেখো 16 নম্বর কোশ্চেন হচ্ছে রামচরিত কাব্যটি অন্য কি নামে পরিচিত। তোমরা নিশ্চয়ই জানো, রামদেব চরিত বলেছে, রামপাল চরিত বলেছে, রামচরিত মানস বলেছে, সবকটি ঠিক। দেখো রামচরিত কাব্যটি অন্য কি নামে পরিচিত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অলরেডি আমরা আলোচনা করে এসেছি। এখানে যদি উত্তর দেখি আমরা, রামপাল চরিত, রামচরিত বা রামপাল চরিত, এটা কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা একটু তাড়াতাড়ি যাব কারণ আমাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা একটু পজ করে উত্তরগুলো দেখে নেবে। 17 নম্বর কোশ্চেন যদি আমরা রামপাল চরিত কাব্যের রচয়িতা, দেখো এখন আমরা পেলাম হেমচন্দ্র, জনরাজ, শ্রীবর, সন্ধ্যাকর নন্দী। দেখো রামপাল চরিত কাব্যের রচয়িতা যদি আমরা ভালো করে দেখি, অলরেডি আলোচনা করে এসেছি, রামপাল চরিত হ্যাঁ কাব্যের রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। একদিকে ভগবান রামচন্দ্র, অপরদিকে রামপাল, দুজনের কাব্য, দুজনের যে জীবনী সেটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করার জন্য একে দ্বিসন্ধান কাব্য, দ্ব্যর্থক কাব্য, ঠিক আছে, বা শ্লেষ কাব্য ইত্যাদি নামে কিন্তু একে অভিভূত করা হয়। পরে কোশ্চেন দেখো 18 নম্বর কোশ্চেন আমরা সরাসরি চলে যাব। বিলহনের পিতা, দেখো বিলহনের বলতে রাজকলস, জ্যেষ্ঠ কলস, মুক্তি কলস, কনিষ্ঠ কলস। তোমরা নিশ্চয়ই অলরেডি আমরা আলোচনা করেছি, বিলহনের পিতার নাম হচ্ছিল কি, জ্যেষ্ঠ কলস হচ্ছে পিতা। বিলহন দেখো যদি তোমরা একটু ভালো করে দেখে নাও, এখানে বিলহনের যে নাম, এটা কি বললাম, বিলহনের নাম হচ্ছে জ্যেষ্ঠ কলস। পিতা ছিলেন জ্যেষ্ঠ কলস, মাতা ছিলেন নাগাদেবী, এবং পিতামহের নাম রাজকলস, রাজকলস ছিল তার পিতামহ। পরে 19 নম্বর কোশ্চেন আমরা সরাসরি চলে যাব। দেখো কলিযুগ রামায়ণ, কলিযুগ রামায়ণ নামে পরিচিত কোন কাব্যটি, বিক্রমাঙ্ক দেবচরিত, কুমার পাল চরিত, নবসাহ সাংখ্য চরিত, রামপাল চরিত। দেখো কুমার পাল চরিত, রামপাল চরিত, নবসাহ সাংখ্য চরিত না বিক্রমাঙ্ক দেবচরিত। দেখো এখানে রামপাল চরিত, কারণ একদিকে রামচন্দ্রের কাহিনী, অপরদিকে রামপালের কাহিনী, দুটো কাব্যকে একসঙ্গে আলোচনা করেছে। হ্যাঁ, দ্বিসন্ধান কাব্য নাম দিয়েছে, শ্লেষ কাব্য নাম দিয়েছে, দ্ব্যর্থক কাব্য নাম দিয়েছে। এখানে কে, কবি সন্ধ্যাকর নন্দী। তার জন্য তাকে বলা হচ্ছে কলিকাল বাল্মীকি বলা হচ্ছিল। কলিকাল বাল্মীকি যখন তাকে বলা হতো, তার কাব্য তাহলে কলিযুগের রামায়ণ হিসেবে পরিচিত, কলিযুগ রামায়ণ। ঠিক আছে, রামপাল চরিতকে বলা হতো। পরে কোশ্চেন দেখো 20 নম্বর কোশ্চেন আমরা যাব সরাসরি। বাণভট্টের পুত্রের নাম কি। বাণভট্টের পুত্র দেখো বামন ভট্ট, ভূষণ ভট্ট, বাম ভট্ট এবং ধনভট্ট। এখানে পরিচিত যদি দেখি আমরা, উত্তরে যাই সরাসরি, উত্তরে গেলে তোমরা পাবে কি, ভূষণ ভট্ট। আমরা কিন্তু হর্ষচরিত যখন পড়েছি, কাদম্বরী যখন পড়েছি, বারবার কিন্তু এটা কিন্তু এই নামটা আমাদের এসছে, যে হর্ষচরিত বা কাদম্বরী যখন তোমরা আলোচনা করেছো তখন এই ভূষণ ভট্ট সম্পর্কে তোমরা পারবে। কারণ কি না, এখানে বিষয়বস্তুতে উল্লেখ করা ছিল প্রথম 2.5টি উচ্ছ্বাসে বাণভট্ট নিজের আত্মপরিচয় দিয়েছিলেন এবং তারপরে শুরু হয়েছিল পুষ্যভূতি বংশের কাহিনী। ঠিক আছে, এখান থেকে তোমরা জানো এখানে 8টি উচ্ছ্বাস ছিল এই কাব্যের মধ্যে। দেখো 21 নম্বর কোশ্চেন আমরা যাব। কার অনুপ্রেরণায় করুণ রজত রঙ্গিনী রচনা করেন। করুণ বা কবি এটা, হ্যাঁ, কার অনুপ্রেরণায় কবি হতো এটা, রজত রঙ্গিনী রাজতরঙ্গিনী রচনা করেন। তাহলে কার অনুপ্রেরণায় রাজতরঙ্গিনী রচনা হয়। 1 নম্বর দেখো সোমেশ্বর দত্ত, 2 নম্বর অলোক দত্ত, 3 নম্বর শম্ভু দত্ত, 4 নম্বর প্রভাকর দত্ত। যদি অপশন তোমরা একটু ভালো করে দেখো, যে আমাদের রাজতরঙ্গিনী হচ্ছে অলোক দত্তের অনুপ্রেরণাতে কিন্তু রচিত ছিল। কার অনুপ্রেরণায়, কবি, এটা তো কবি, করুণ নয়। কার অনুপ্রেরণায় কবি রাজতরঙ্গিনী যেটা, তাকে রচনা করেন কে, না অলোক দত্ত। পরের কোশ্চেন দেখো 22 নম্বর কোশ্চেন। অষ্টাদশ স্বর্গে বিরচিত ঐতিহাসিক কাব্য, মানে 18টি স্বর্গে বিরচিত যতগুলো ঐতিহাসিক কাব্য, দেখো নবসাহ সাংখ্যচরিত, বিক্রমাঙ্ক দেবচরিত, সুকীর্তন, সংকীর্তন,
এবং সবকটি। এখানে যদি উত্তর দেখি আমরা, অষ্টাদশ স্বর্গে বিরচিত কোন কোন কাব্যগুলো এখানে আছে, তো এখানে কিন্তু সবকটি, অর্থাৎ নবসহসাঙ্ক চরিত 18টি স্বর্গ, বিক্রমাঙ্ক দেবচরিত 18টি স্বর্গ, সুকৃত সংকীর্তন 18টি স্বর্গ। 18টি স্বর্গে কিন্তু প্রত্যেকটি কাব্যই কিন্তু এখানে বিরচিত, প্রত্যেকটি 18টি কাব্য এখানে পাবে তোমরা। পরের কোশ্চেন দেখো, আমরা সরাসরি চলে যাব, বাণভট্টের বংশ পরিচয় লিপিবদ্ধ আছে কোন গ্রন্থে? একটু আগে আমরা দেখলাম যে বাণভট্টের লিপিবদ্ধ বলেছে তার বংশ পরিচয় সূর্য শতকে, কাদম্বরীতে, হর্ষচরিতে না চণ্ডী শতকে। তো এখান থেকে দেখো আমরা অলরেডি আলোচনা করেছিলাম যে বাণভট্টের যে বংশ পরিচয় সেটা আছে কোথায়, না হর্ষচরিতে কিন্তু পাবে। বাণভট্টের কিন্তু দুটো রচনা, একটা হচ্ছে কাদম্বরী, একটা হর্ষচরিত। কাদম্বরী হচ্ছে কথা কাব্যের অন্তর্গত কাদম্বরী, আর হর্ষচরিত হচ্ছে আখ্যায়িকা শ্রেণীর কাব্য। আখ্যায়িকাটা মানে ঐতিহাসিক কাব্য আসবে। আর সূর্য শতক দেখো এখানে আমরা পাবো, চণ্ডী শতক পাবো, হ্যাঁ, চণ্ডী মাতা দুর্গাকে নিয়ে সূর্য শতকের স্তুতি করেছিল ময়ূর কবি, ইত্যাদি ভাবে কিন্তু এগুলো এসেছে। অলরেডি আমরা এগুলো কিন্তু আগে পড়ে নিয়েছি। জাস্ট আজকে যেটুকু আলোচনা করছি আমরা সেটা ঐতিহাসিক কাব্য। ঐতিহাসিক কাব্য যে এমসিকিউ তোমাদের 30টা টপ মডেলের 30টা এমসিকিউ এনেছি, এবং এদের যে আলোচনাগুলো করা হচ্ছে ডিটেলসে, তোমরা এই ডিটেলসটা যদি একটু ভালো করে দেখে নাও, তাহলে আশা করি তোমাদের আর ঐতিহাসিক কাব্য নিয়ে কোনো প্রবলেম থাকার কথা নয়। এইভাবে প্রত্যেকটি টপিক যেগুলো বাকি আছে, সাহিত্যের দিক থেকে হোক বা আমাদের ব্যাকরণের দিক থেকে হোক, প্রত্যেকটি টপিক কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে এমসিকিউ এর মাধ্যমে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং সাথে সাথে হ্যাঁ একটা লাইক অবশ্যই আমি চাইবো, যাতে একটা লাইক বা একটা কমেন্ট তোমরা করো যে ভিডিওগুলো কেমন লাগলো। যদি মনে হয় হ্যাঁ ঠিক আছে আমার ভিডিও হয়তো কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা কিন্তু নিশ্চয়ই জানাবে। আর এইভাবে যে আমরা ব্যাখ্যা করে আলোচনা করছি, এটা কিন্তু অনেক ইউটিউবার যেটা করে অলরেডি উত্তরটা বলে এবং বেরিয়ে চলে যায়, কিন্তু আমরা ব্যাখ্যা করে আলোচনা করছি, তোমরা যাতে এটা নোট বানাতে পারো এবং পরবর্তীকালে তোমরা তোমাদের মতো করে কিন্তু সেই নোট যেটা আছে সেটাই কিন্তু তোমরা আলোচনা করতে পারো। ক্লিয়ার? তোমরা নোট বানালে পরবর্তীকালে তোমরা যখন কোনো জায়গাতে যাবে, তোমরা সেটা থেকে পড়তে পারবে বা সেখান থেকে তোমরা নোট বানিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে পড়াতে পারবে। তোমাদের উপকারটা কিন্তু তোমাদের থাকবে এটা এক্ষেত্রে। পরের কোশ্চেন দেখো, সরাসরি আমরা চলে যাব, দাসরয়ী কাব্য নামে অভিভূত কোন কাব্য? রামচরিত, কুমার পাল চরিত, বিক্রমাঙ্ক দেবচরিত না নবসাহসাঙ্ক চরিত? দেখো উত্তর যদি আমরা দেখি, এখানে উত্তর আসবে আমাদের কি, কুমার পাল চরিত। দ্রাস্যই মানে দুটো কাব্য একসঙ্গে যুক্ত, একদিকে রামপাল মানে অর্থাৎ রাজা রামপাল, অপরদিকে রামচন্দ্র, দুজনের জন্য এখানে কুমার পাল, সরি রামপাল চরিত ছিল, তো এটা তো কুমার পাল চরিত না। দেখো তাহলে কুমার পাল চরিত যদি এখানে আমরা আসি, এখানেও কিন্তু আমরা পাবো দ্রাস্যই কাব্য কেন বলা হয়, কুমার পাল চরিতকে কেন বলা হয়, একটু দেখেন। দেখো কুমার পাল চরিত যেটা আছে, এর প্রথমত রচয়িতা কে বলেছিলাম আমরা, হেমচন্দ্র। দেখো হেমচন্দ্র ছিল এর রচয়িতা, এর রচয়িতা ছিল হেমচন্দ্র। তিনি বিভিন্ন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেও জৈন ধর্মে দীক্ষিত হয়েছিলেন, এবং সিদ্ধ হৈম ব্যাকরণ নামেও তাকে কিন্তু ডাকা হতো। এখানে দেখো দ্রাস্যই কাব্য নামে পরিচিত এই জন্য দুটি ভাষা। দেখো দ্রাস্যই কাব্য কেন বলা হতো, এখানে দুটি ভাষাতে এটি বিরচিত। এক নম্বর দেখো, রাজা কুমার পালের যে জীবনী, হ্যাঁ, অবলম্বনে কতগুলো স্বর্গ আছে এখানে, 28টি স্বর্গ কিন্তু পাবে। এই যে কুমার পাল চরিত রচনার মধ্যে 28টি স্বর্গ পাবে, এবং টোটাল 3450টি 3450টি স্বর্গ ওই শ্লোক পাবে। 3450টি শ্লোক পাবো এখানে আমরা। তাহলে দেখো এখানে কি কি পাচ্ছি আমরা, এখানে দ্রাস্যই বলতে কি দুটি ভাষাতে এটি রচিত হয়েছিল, 28টি স্বর্গ আছে, 3450টি শ্লোক আছে, এবং ঐতিহাসিক কাব্য কুমার পালের রচিত হয়। এখানে দেখো আবার বলেছে 20টি স্বর্গ সংস্কৃত এবং 8টি স্বর্গ কি বলেছে, স্বরবিদ প্রাকৃত ভাষায়। দেখো দুটো ভাষা বলেছে তো 28টি স্বর্গ, 20টি দেখো 20টি বলেছে, দেখো 20টি স্বর্গ আছে কিসে, সংস্কৃতে, এবং 8টি স্বর্গ আছে প্রাকৃত ভাষাতে রচিত। এই জন্য কি বলে, দুটি ভাষায় রচিত বলে একে দ্রাস্যই কাব্য বলা হয়। দুটি ভাষায় হ্যাঁ রচিত, তার জন্য একে কি বলা হচ্ছে, দ্রাস্যই কাব্য হিসাবে এটা পরিচিত হচ্ছে। প্রথম মহাকাব্যের বলছে প্রথম ভাগে বিবৃত হয়েছে বিভিন্ন রাজাদের কাহিনী, আর দ্বিতীয় হচ্ছে ভাগে রচিত হয়েছে কুমার পালের জীবন এবং জৈন ধর্ম বিকৃত আলোচনা। তার জন্য এটা দ্রাস্যই কাব্য হিসাবে পরিচিত। একটু দেখে নেবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করে নেবে। 25 নম্বর কোশ্চেন দেখো, আমরা যাব, নিম্নের কোন বাক্যটি সত্য? অর্থাৎ 4টে বাক্য দেওয়া থাকবে, তার মধ্যে সত্য বাক্য কোনটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। এক নম্বর দেখো, হর্ষচরিত আখ্যায়িকা শ্রেণীর কাব্য, হর্ষচরিত ঐতিহাসিক কাব্য, হর্ষচরিত পুষ্যভূতি বংশের কাহিনী বিদ্যমান,
না সবকটি? দেখো সত্য বলতে যদি আমরা এখানে ভালো করে দেখি তাহলে কি পাবো বলো তো? অবভিয়াসলি কি পাবো এখানে? সবগুলোই সত্য। কারণ হর্ষচরিত আখ্যায়িকা শ্রেণীর কাব্য, এটা আমরা দেখেছি। হর্ষচরিতকে একটা ঐতিহাসিক কাব্যও বলা হয়। এখানে পুষ্যবতী বংশের কাহিনীও থাকে। তাহলে সবকটি বাক্যই কিন্তু এর মধ্যে সত্য। পরে দেখো, পরে যদি আমরা দেখি সঠিক জোড়া নির্বাচন করো, এখানে মানে কিছু জোড়া দেওয়া আছে, তার মধ্যে বলেছে সঠিক কোনটা হবে। 1 নম্বর দেখো কুমার পাল চরিত বলেছে হেমচন্দ্র, বিক্রমাঙ্ক দেবচরিত জনহন বলেছে রামচরিত জয়ানক, আর হমির কাব্যে চন্দ্রশেখর। দেখো এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে হেমচন্দ্রের কুমার পাল চরিত সেটাই কিন্তু এখানে অ্যাকচুয়ালি সত্য বাক্য। তাছাড়া কিন্তু প্রত্যেকটি বাক্যই কিন্তু এখানে ভুল আছে। তাহলে দেখো 1 নম্বর অপশনটা রাইট অ্যান্সার হবে কুমার পাল চরিত বিরচিত হেমচন্দ্র। ঠিক আছে, কুমার পাল চরিত হ্যাঁ রচনা করে কি হেমচন্দ্র, এটাই। বিক্রমাঙ্ক দেবচরিত তোমরা জানো হবে না, রামচরিত হবে না, এটাও হবে না, তাহলে উত্তর হচ্ছে এটা। বিভিন্নভাবে কিন্তু এমসিকিউ কোশ্চেন হতে পারে, তার জন্য বিভিন্ন টাইপের কোশ্চেন তোমাদেরকে দেওয়ার এখানে চেষ্টা করছি। 27 নম্বর কাব্য দেখো অশুদ্ধ যুগ্ম চয়ন করো, অশুদ্ধ কোনটা? গৌরবাহ বাকপতিরাজ, রামপাল চরিত প্রজাপতি নন্দী, কুমারপাল চরিত হেমচন্দ্র, আর বিক্রমাঙ্ক দেবচরিত বিলহন। দেখো এখানে চারটে অযুগ্ম কোনটা, মানে যুগ্ম নয় কোনটা এখানে এদের মধ্যে। তো সেক্ষেত্রে দেখি রামপাল চরিতে দেখো আমরা জানি এটা বাকপতিরাজ হতো, হ্যাঁ বাকপতিরাজ, গৌরবহ বাকপতিরাজ। কুমারপাল চরিত কি হতো? এখানে সন্ধ্যাকর নন্দী হতো। এই রামপাল চরিত হতো সন্ধ্যাকর নন্দী, কিন্তু এখানে কি দিয়েছে? প্রজাপতি নন্দী। কুমারপাল চরিত দেখো হেমচন্দ্র পাবে, বিক্রমাঙ্ক দেবচরিত বিলহন পাবো, গৌরবহ হচ্ছে বাকপতিরাজ পাবো। তাহলে অযুগ্ম কোনটা? অপশন বি হচ্ছে অযুগ্ম, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো নিম্নের কোন বাক্যটি অসত্য? নিম্নের বাক্য অসত্য বলতে ঐতিহাসিক কাব্য সংখ্যায় কম, 1 নম্বর। প্রবন্ধ চিন্তামণি কাব্যে চালুক্য বংশের কাহিনী বিধৃত হয়েছে, বিক্রমাঙ্ক দেবচরিত হলে দ্রাস্যই কাব্য, আর মুঞ্জের নামান্তর হচ্ছে নবসাহ সাংখ্য। অর্থাৎ দেখো একটি অসত্য বাক্য আছে, বিক্রমাঙ্ক দেবচরিত হচ্ছে দ্রাস্যই কাব্য, কারণ দ্রাস্যই কাব্য একটু আগেই আমরা পেলাম দুটো কাব্যে বিরচিত, হেমচন্দ্র বিরচিত, হ্যাঁ তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে দেখো পরের কোশ্চেনে আমরা সরাসরি চলে যাব। তোমাদের পরের যে কোশ্চেন আছে দেখো 29 নম্বর কোশ্চেন, গৌরবহ কাব্যটি কোন ভাষায় লেখা? ভালো কোশ্চেন দেখো, মহারাষ্ট্রী প্রাকৃত, সৌরসেনী প্রাকৃত, পৈশাচী প্রাকৃত, না মাগধী প্রাকৃত। গৌরবহ বলছে বাকপতিরাজ বিরচিত, এদের যদি দেখি আমরা কাব্য তাহলে কি আসবে? মহারাষ্ট্রী প্রাকৃত ভাষাতে কিন্তু এটা বিরচিত। আমি কিন্তু অলরেডি আলোচনা করে গেছি যে মহারাষ্ট্র প্রাকৃত ভাষাতে কিন্তু বিরচিত। এইভাবে দেখো প্রত্যেকটি কোশ্চেন আস্তে আস্তে করে 30টি কোশ্চেন প্রায় আমরা আলোচনা করলাম, এবং তোমরা তোমাদের প্রিপারেশনটাও কিন্তু আস্তে আস্তে তোমরা এগিয়ে নিয়ে যাও। সামনের এক্সাম আমাদের ডেট কিন্তু দিয়ে দিয়েছে, সেই মতোই কিন্তু আমাদের এক্সাম হবে। আশা করি প্রত্যেকেই বেটার রেজাল্ট করার চেষ্টা করো, তোমরা প্রিপারেশনটাকে আরও এগিয়ে নিয়ে যাও। ঠিক আছে, আজকে শেষ কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করব। তার আগে বলবো যারা এখনও কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চাইছো, সরাসরি পেড কোর্সের সঙ্গে যুক্ত হতে চাইছো, তারা কিন্তু আমাদের 7407083623 এই যে নাম্বারটি আছে, এই নাম্বারে তোমরা কিন্তু সরাসরি আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এবং এখানে আমি কি বললাম, সংস্কৃত রিলেটেড যাবতীয় যে কোর্স এটা চলছে। এখন আমরা আপার প্রাইমারি যে কোর্সটা আছে, দেখো আপার প্রাইমারি তোমরা নিশ্চয়ই জানো 26 মার্চের মধ্যে কিন্তু আমাদের এখানে নিয়োগ হবে। যারা এমএ করনি তারা হয়তো আমাদের এসএলএসটি পরীক্ষাটা দিতে পারছো না, কারণ সংস্কৃতে তো 11-12 অর্থাৎ এমএটা চাই মাস্টার। যারা এমএ করনি, যারা আপার প্রাইমারি যারা দিতে চাইছো, হ্যাঁ ডিএলএড বা বিএড তোমাদের আছে, সঙ্গে গ্র্যাজুয়েশন আছে, আপার প্রাইমারির যে সংস্কৃত সাবজেক্ট, সেই সংস্কৃত সাবজেক্টের ব্যাচ কিন্তু আমরা শুরু করতে চলেছি এই আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে। ঝাড়খণ্ড এসএলএসটি সংস্কৃতেরও ব্যাচ কিন্তু আমরা আগস্ট মাসের থেকেই আমরা অলরেডি ক্লাসটা শুরু করেছিলাম। আগস্ট মাসের প্রথম থেকে কিন্তু আমরা এটা কন্টিনিউ করতে চলেছি। এছাড়াও দেখো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, এমনকি নেট অ্যান্ড সেট, নেট অ্যান্ড সেট কিন্তু আমাদের যে সংস্কৃত এবং পেপার 1 তার কিন্তু ব্যাচ আমাদের শুরু হতে চলেছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে ক্লাসগুলোকে নিতে পারো। ঠিক আছে, আজকে দেখো শেষ কোশ্চেন আমরা চলে এসেছি। আজকে শেষ কোশ্চেন কি আছে? কলহনের জন্মস্থান, অর্থাৎ তার জন্মস্থানটা কোথায়? কলহনের জন্মস্থান দেখো এখানে বলেছে পদ্মলাভপুর, 2 নম্বর দিয়েছে উদয়পুর, 3 নম্বর দিয়েছে পরিহাসপুর, 4 নম্বর দিয়েছে দেখো খনপুর। তো এটা প্রত্যেকের জন্য তোমাদের কমেন্টে এটা উত্তর তোমরা দেবে, হ্যাঁ এটা প্রত্যেকের জন্য দেওয়া রইলো। এই উত্তর তোমরা দেবে, পজ করবে, পজ করে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, এটা তোমার বাড়ির কাজ থাকছে। আমি উত্তরটা যদিও বলে যাচ্ছি, তাও যারা পারবে তারা কিন্তু উত্তরটা তোমরা কমেন্টে জানাবে যে কলহনের জন্মস্থান কোথায়। ঠিক আছে,
কলহন যদি আমরা ভালো করে দেখি যে কলহনের জন্মস্থান কোথায়, তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এই জায়গাতে। কলহন কে ছিল? বিলহন তো বিক্রমাঙ্ক দেবচরিত, তাহলে কলহন কে পাবে? কলহন দেখো এখানে আমরা পাবো কোথায়? এর যে জন্মস্থান, সেই জন্মস্থানটা কিন্তু তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে দেওয়া রইলো। 30টা কোশ্চেন কিন্তু দেখো এখান থেকে আমরা অলরেডি আলোচনা করলাম। এই 30টা কোশ্চেনের মধ্যে কার কতগুলো কোশ্চেন হলো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে। কলহন দেখো, কলহন যদি আমরা ভালো করে দেখি এটা কি আসবে? এটা হচ্ছে রাজতরঙ্গিনী যে কাব্য, সংস্কৃত কাব্যের শ্রেষ্ঠ কাব্য হিসেবে পরিচিত। তো সেইখানে তার যে জন্মস্থান ছিল সেটা কি আসবে? তার প্রকৃত নাম কি ছিল তোমরা নিশ্চয়ই আলোচনা করেছি, তা উত্তরটা আমি বলে যাচ্ছি, তো তোমরা কমেন্টে জানাবে। উত্তর দেখো এখানে যদি আমরা দেখি পরিহাসপুর। দেখো এখানে তোমরা জানো কাশ্মীরি কবি ছিল, কলহনের প্রকৃত নাম ছিল কি? কল্যাণ মিশ্র। আমরা আলোচনা করেছি কলহনের প্রকৃত নাম হচ্ছে কল্যাণ মিশ্র এখানে। এবং তার কাশ্মীরের পরিহাসপুরে কিন্তু সে তার জন্মস্থান পরিহাসপুর। যাই হোক, এইভাবে কিন্তু যদি তোমরা ক্লাস আরও পেতে চাও যে এই ধরনের ক্লাস স্যার আমাদের আরও দরকার, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। আমরা কিন্তু আরও এর থেকে বেটার ক্লাস নিয়ে আসার চেষ্টা করব, এবং যাতে তোমরা উপকৃত হতে পারো সামনের যে এসএলএসটি এক্সাম তোমাদের আছে। ক্লিয়ার? যাই হোক, আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই। অন্য কোনো টপিক নিয়ে হয়তো পরবর্তী আগামীকাল আবার আমরা একটা ভিডিও নিয়ে আসছি। তো সেখানে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং সাথে সাথে তোমরা এটাকে একটু শেয়ার করে দাও, যাতে তোমাদের যে বন্ধু বান্ধবীরা যারা আছে তারা যেন উপকৃত হতে পারে। নমস্কার।